আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমি আজকে তোমাদের সামনে আসলাম এইচএসসি 2023 সালের ঢাকা বোর্ডের বায়োলজি সেকেন্ড পেপারের এমসিকিউ সলভ নিয়ে। তো এখন আজকে আমরা তোমাদের সাথে ঢাকা বোর্ডের বায়োলজি সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখন দেখো আমরা এখন স্ক্রিনের দিকে তাকাই। আমি স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা এবং ব্যাখ্যার সাথে অ্যান্সার গুলো মেলানোর চেষ্টা করবো। এবং আশা করি এর মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত সলিউশনটা পেয়ে যাবা। এখন দেখো ভাই আমরা আমাদের প্রশ্নগুলো শুরু করি কেমনে। দেখো 1 নম্বর প্রশ্নে দেখো কি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নটার দিকে যদি লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনটি বৃক্কের অবতল অংশের ভাঁজ, তাই না? মূলত এখানে বলা হয়েছে যে বৃক্কের অবতল অংশের ভাঁজ কোনটি হবে। আমরা জানি বৃক্কের বাইরের দিকের অংশকে, মানে বাইরের দিকের অংশ উত্তল এবং ভিতরের দিকের অংশ অবতল এরকম থাকে, তাই না? তো এখন আমরা যেহেতু বাইরের দিকে অংশ উত্তল এবং ভিতরের দিকে অংশ অবতল থাকে, সো অবতল থাকার অংশ অবতল অংশকে আমরা হাইলাম বলে থাকি। আর এই অংশের ভাঁজকে হাইলাস বলা হয়ে থাকে। তাহলে এই অংশের ভাঁজকে কি বলা হয়ে থাকে? হাইলাস বলা হয়ে থাকে। তো অ্যান্সার কোনটা হবে? হাইলাস, তাই না? প্যাপিলা, রেনাল পেলভিস, রেনাল ক্যাপসুল এগুলো হবে না। অ্যান্সার হবে কোনটা? হাইলাস। এবার আসো তোমার পরবর্তী কোশ্চেনের দিকে, 2 নম্বর কোশ্চেনের দিকে। 2 নম্বর কোশ্চেনের দিকে দেখলে বলা হয়েছে বৃক্কে পাথর হওয়ার কারণ কি, তাই না? বৃক্কে পাথর হওয়ার কারণ স্থূলতা, পানি কম পান করা, অন্ত্রের সংক্রমণ, 3টা অপশন দেওয়া আছে। তো 3টা অপশনের দিকে তাকালে আমরা ফার্স্ট অফ অল তো প্রথম দেখি 1 নাম্বার কি? স্থূলতা। হ্যাঁ, বৃক্কে পাথর হওয়ার কারণে স্থূলতা হয়। হ্যাঁ, অবভিয়াসলি হবে। কেননা তুমি যদি বিশ্লেষণ করো বৃক্কের যদি রোগ বা পাথর হওয়ার যে সমস্যাগুলো আছে তার ভিতরে স্থূলতা আছে। 2 নম্বর পানি কম পান করা। বৃক্কে পাথর হওয়ার আরেকটি কারণ হচ্ছে পানি কম পান করা। কারণ তুমি যদি পানি কম পান করো, যেমন পানি কম পান করার মাধ্যমে যেমন প্রত্যেকটা মানুষের জন্য দিনে 4 থেকে 5 লিটার বা এরকম আপা বা কম বেশি পানি খাওয়া উচিত। কিন্তু তুমি যদি তার চেয়ে কম পানি খাও, সেক্ষেত্রে তোমার বৃক্কে পানির পরিমাণ কম হবে এবং মূত্রে এর প্রভাব পড়বে। এই কারণে তোমার এই ১ আর ২ হবে। আর অন্ত্রের সংক্রমণ তো তোমার বৃক্কের সাথে সংযুক্ত নয় বা এর সাথে মানে লাগানো নয়। তো এই অন্ত্র একটা সেপারেট বা আলাদা বিষয়। সে কারণে তোমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে তোমার হচ্ছে ১ আর ২। কোনটা হবে? স্থূলতা এবং পানি কম পান করা। এবার আসো ভাইয়া, এবার তোমার কয় নাম্বার প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন, তাই না? ৩ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন যে লাইসোজোমের সাথে কোন কোষের মিল? এখন দেখো লাইসোজোমের এখানে অপশনে দেওয়া আছে লসিকা, স্নায়ু, জনন-অস্থি। আমি আগেই বলে রাখি, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো আগেই সলভ করে রাখা হয়েছে। তো এখন দেখো, যেহেতু ৩ নাম্বার লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে, তো ব্যাখ্যা করতে গেলে স্নায়ু, জনন, অস্থি। ৬ নাম্বার স্নায়ু, গ নাম্বার জনন আর ঘ নাম্বার অস্থি, তাই না? ৩টা অপশন আছে। তো এক্ষেত্রে এখন দেখো স্নায়ু কি হয়? কখনো হবে না, পসিবল না। কেননা লাইসোজোমের সাথে স্নায়ু কখনো সাংঘর্ষিক না। মানে মিল থাকা তো পসিবলই না। তো জনন কোষ সেটাও পসিবল না, অস্থিও সেটাও পসিবল না। এখানে লাইসোজোমের সাথে একমাত্র কি যায়? লাইসোজোমের সাথে লসিকা যায়। লসিকা কি? এক ধরনের তরল পদার্থ। এই তরল পদার্থটা লাইসোজোমের সাথে লাইসোজোমের সাথে যায়। এখানে অ্যান্সার কোনটা হবে? লসিকা। এবার আসো তোমার পরবর্তী অ্যান্সার বা পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী ৪ নাম্বার কোশ্চেন আছে, আমাশয় রোগের জীবাণু কোনটি? আমাশয় রোগের জীবাণু, তাই না? আমাশয় রোগের জীবাণু স্ট্রেপ্টোকক্কাস, এটা হবে না। নিউমোকক্কাস, নিউমোনিয়া রোগের জীবাণু। আর মাইকোব্যাকটেরিয়াম, এটাও হবে না। তবে কোনটা হবে? তবে হবে হচ্ছে সিগেলা। অ্যান্সার কোনটা? সিগেলা। তোমার আমাশয় রোগের মূল জীবাণু হচ্ছে সিগেলা। তবে অ্যান্সার কোনটা হলো? নাম্বার। এখন আসো ভাইয়া পরবর্তী ৫ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। ৫ নাম্বার প্রশ্নে কি বলা আছে? কোন আলোতে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ ভালো হয়? আমরা জানি যে লাল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়, তাই না? সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয় কোন আলোতে? লাল আলোতে। আর সবচেয়ে বেশি লাল আলোতে যদি হয়, মানে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে সালোকসংশ্লেষণ বৃদ্ধি পায়। এখন হচ্ছে লালের সাথে তোমার সংযুক্ত এখন অপশন গুলা দেখো। লাল সবুজ, অবভিয়াসলি লাল সবুজ হয় না, কেননা বেনিয়া সহ কলা, তাই না? বেনিয়া সহ কলা, এখান থেকে আমরা পাই হচ্ছে লালতে সর্বোচ্চ পরিমাণ সালোকসংশ্লেষণ হয়। কিন্তু লালের সাথে নীলেও সালোকসংশ্লেষণ সর্বোচ্চ হয়, কিন্তু সবুজ লাল সর্বোচ্চ হবে না। সবুজ নীল, এখানে তো লাল নাই। যেহেতু অপশনে নীল এবং লাল দেওয়া আছে, ৬ নাম্বার অপশনে নীল লাল দেওয়া আছে, সো অ্যান্সার কোনটা হবে? নীল লাল। আর হলুদ নীল, এখানে লাল নাই বা সর্বোচ্চ হয় হচ্ছে লালে। যেহেতু এই লালটা দেওয়া নাই, তো সেক্ষেত্রে কোনটা মানে অ্যান্সার ওইটা গণনার বাইরে। তো ক, ঘ, গ অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা? ৬ নাম্বার নীল ও লাল। এখন আসে ভাইয়া পরবর্তী, ভাইয়া দেখো ৬ নাম্বার প্রশ্নে কি বলা আছে। ৬ নাম্বার প্রশ্নে বলা আছে যে মানুষের হৃৎপিণ্ড প্রাচীরের স্তর, বাইরের স্তর কোনটি? মাঝের স্তর কোনটি, তাই না? তো এখন দেখো হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি? ৩টি। বাইরের যে স্তর তাকে কি বলা হয়ে থাকে? এপিকার্ডিয়াম। মাঝখানের স্তর মায়োকার্ডিয়াম এবং বাইরের মানে হচ্ছে ভিতরের স্তরকে এন্ডোকার্ডিয়াম বলে থাকে। তো
এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, তাই না? ৩ টা অপশন পেলাম। তো এখন আমার বলছে মাঝের স্তর। মাঝের স্তর কোনটা? মায়োকার্ডিয়াম। মাঝের স্তর কোনটা? মায়োকার্ডিয়াম। তো অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বার মায়োকার্ডিয়াম হবে। এখন আসো তার পরবর্তী প্রশ্নের দিকে, অর্থাৎ ৭ নাম্বার প্রশ্নে। ৭ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে যে আরএনএ তে কোনটির পরিবর্তে ইউরাসিল ব্যবহার করা থাকে, তাই না? তো এখানে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। তোমার আরএনএ এর ক্ষেত্রে আরএনএ তে যমও নাই, থানা নেই। কোনটা হবে? যমও নাই, থানা নেই। অর্থাৎ থাইমিন নেই। কোনটা নেই? থাইমিন নেই। এই টেকনিকটা ইউজ করে তুমি ব্যবহার করতে পারো। অর্থাৎ যমও নাই, থানা নেই। আর ডিএনএ তে কোনটি থাকবে না? ডিএনএ এর ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে ডিএনএ এর ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। ঢাকায় যমুনায় থানা নেই, ঢাকা ইউনিভার্সিটি নেই। তুমি এটা ব্যবহার করতে পারো কি? ঢাকা ইউনিভার্সিটি নেই। অর্থাৎ হচ্ছে ডিএনএ তে ইউরাসিল নেই, কিন্তু আরএনএ তে থায়ামিন নেই। এটা তোমার অপশন। তো অ্যান্সার কোনটা হবে? থায়ামিন। আশা করি এবার বুঝতে পারছো। এবার ৭ দিকে তাকাও। ৮ নাম্বার প্রশ্ন আমরা দেখি। ৮ নাম্বার প্রশ্নে কি বলা আছে, তাই না? প্রশ্ন ৩ F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পাবে? এই প্রশ্নটা বলছে, তাই না? প্রশ্ন ৩ F2 বংশধরে ১/৪ বৃদ্ধি পাবে। মানে জীবে প্রকাশ পাবে। আর বাকিটুকু প্রকাশ পাবে না, লোপ পাবে। এটা হচ্ছে পোস্তনজিন, অর্থাৎ পুকর জিন এবং পোস্তনজিন নামে ২ টা জিনিস আমরা জানি। পোস্তনজিন বা পুকর জিন, পুকর জিন কাকে বলা হয়ে থাকে, তাই না? সেটা জানতাম। পুকর জিন হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে এমন একটা দেখো, পুকর জিনটা আমরা ১ম এ আলোচনা করি, তারপর পোস্তনজিনটা আলোচনা করব, তাই না? পুকর জিনটা কি? সেটা হচ্ছে, পুকর জিন হচ্ছে সেই জিন যেটা এক জোড়া ভিন্ন বা বিপরীতধর্মী জিন যদি পরস্পরের সহাবস্থান থেকে হেটারোজাইগাস অবস্থায় মানে বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেক্ষেত্রে তাকে পুকর জিন বলে থাকে। আর ঠিক অনুরূপ একজোড়া বিপরীতধর্মী কোনো জিন যদি পরস্পরের সহাবস্থান থেকে যদি তাদের বংশধর বা তাদের যদি বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ বৈশিষ্ট্য যদি প্রকাশ না করে, সেক্ষেত্রে তাকে বলা হয় থাকে প্রস্তন্য জিন। তো সেক্ষেত্রে প্রস্তন্য জিনের জন্য F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পাবে? সেক্ষেত্রে ১/৪ অর্থাৎ ক নাম্বারটা সঠিক হবে, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। এখন আসো তোমার মানে ৯ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। ৯-১০ নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপক অনুযায়ী ৯-১০ অ্যান্সার করার কথা বলছে, তাই না? একটা দেওয়া আছে কি দেখো, এটা ক্রোমোজোমের অর্থাৎ ডিএনএ স্ট্রাকচার দেওয়া আছে। ডিএনএর স্ট্রাকচার দেওয়া আছে। তো এখান থেকে তুমি দেখো যে চিত্রে পি অংশের দৈর্ঘ্য কত? এটা বলা হয়েছে। তো উদ্দীপকের ৯ নাম্বার প্রশ্নের চিত্রে পি অংশের দৈর্ঘ্য কেমনে নির্ণয় করব? সেটা দেখো। পি অংশের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি যে একটা যেকোনো বন্ড বা যেকোনো ডিএনএ যেকোনো ডি বন্ধনী বা এটা হচ্ছে ৩৪ অ্যাংস্ট্রম হয় বন্ধনী। আর হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কত হয়? ২০ অ্যাংস্ট্রম হবে। এখানে হচ্ছে যেহেতু একটা বন্ধন বা দ্বিবন্ধন থাকার জন্য ডিএনএ দ্বিবন্ধন বা একটা বন্ধনের জন্য এরা ৩৪ অ্যাংস্ট্রম হবে। কিন্তু ২০ অ্যাংস্ট্রম হতো যদি হাইড্রোজেন বন্ড থাকতো। তার মানে অ্যান্সার কত? ক নাম্বার ৩৪ অ্যাংস্ট্রম। আর তুমি ৩৪ এবং ২০ নিয়ে কনফিউশন হতে পারো। এটাই তোমার অ্যান্সার হবে ৩৪ অ্যাংস্ট্রম। এবার আসো ১০ নাম্বার অপশনে কি বলা আছে? চিত্রটির কাজ কি? অর্থাৎ এটা কি? চিত্র এটা হচ্ছে বলা আছে যে অর্থাৎ একটা ডিএনএ দেওয়া আছে। ডিএনএ এর সিরিজ দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি চিত্রটির কাজ, যে ডিএনএ এর কাজ কি? বলো ভাইয়া। ডিএনএ এর কাজ হচ্ছে আমরা ১ নম্বর দেওয়া আছে বংশগতির বৈশিষ্ট্য বজায় রাখে। হ্যাঁ, বংশগতির বৈশিষ্ট্য বজায় রাখবে। পিতৃ মাতৃ সনাক্তকরণে, বংশগত ব্যাধি সৃষ্টিতে। হ্যাঁ, মানে এইচআইভি এরকম যত রোগ আছে, এগুলা তো তোমার বংশগতভাবে সৃষ্টি হয়, অথবা তুমি এরকমভাবে দেখতে পারবা এইচআইভি যে আছে সেটা হচ্ছে তোমার মাতৃ ডিএনএ থেকে বা মাতৃ ডিএনএ থেকে, মানে তার পরবর্তী বংশধরের সৃষ্টি হয়। এই কারণে তোমার অ্যান্সার কোনটা? ১, ২, ৩। ১, ২, ৩ কি জন্য হলো? তোমার এ নাম্বার ডিএনএ এর কাজ কি? বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা, পিতৃ মাতৃ শনাক্তকরণে, আর বংশগতি ব্যাধি সৃষ্টিতে। অর্থাৎ অ্যান্সার কোনটি? ১, ২, ৩। এখন আসো তোমার পরবর্তী প্রশ্নের দিকে আমরা তাকাই। পরবর্তী প্রশ্নে কি আছে যে ১১ নম্বর প্রশ্নটা বলা হয়েছে পরাগায়নে হতে দেখা যায়। পরাগায়ন কোন ক্ষেত্রে দেখা যায়? ঋতুরার ক্ষেত্রে কি আমরা পরাগায়ন দেখতে পারবো? না, পরাগায়ন দেখতে পারবো না। তো পরাগায়ন কোন ক্ষেত্রে দেখতে পারবো? পরাগায়ন। পরাগায়ন কিন্তু বলে নাই ভাইয়া। এখানে বলছে পরাগায়ন। অন্য সংস্পর্শে যে পরাগায়নটা হয় সেটাকে পরাগায়ন বলা হয়ে থাকে। এখানে ১ নাম্বার শিমুল দেওয়া আছে, ২ নাম্বার পেঁপে দেওয়া আছে, তাই না? তো অ্যান্সার হবে তোমার শিমুল, পেঁপে ১, ২। কিন্তু ধুতরা তোমার পরাগায়ন হয় না। ধুতরার ক্ষেত্রে পরাগায়ন হয়, স্বপরাগায়ন। এই কারণে তোমার অ্যান্সার হবে ১ আর ২। ৩ নাম্বার হবে না। আশা করি এবার বুঝতে পারছো। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন বা ১২ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। ডিম্বাশয় থেকে কোন হরমোন সৃষ্টি হয়? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। আমি অটোমেটিক্যালি বললাম, বলতে পারো ভাইয়া এটা কেমনে বললেন? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন কেন অন্যটা হবে না? তো কেননা যে এখানে ডিম্বাশয়ের ক্ষেত্রে একটা মাত্র অপশন দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এটাই সঠিক। আর বাকি যে অপশন ক নাম্বার টেস্টোস্টেরন আছে, অ্যান্ড্রোজেন আছে, ক নাম্বার অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রত্যেকটা সিকোয়েন্স ঠিক নাই। সিকোয়েন্স ঠিক নাই, অর্থাৎ টেস্টোস্টেরন থাকলে যেটা থাকার কথা সেটা নাই, বা অ্যান্ড্রোজেন থাকলে যা থাকার কথা সেটা নাই। এরকম এলোমেলোর জন্য
তোমার অ্যান্সার সঠিক না। অর্থাৎ মূলত ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। প্রজেস্টেরন। এবার অ্যান্সার খ নাম্বার। এখন আসো 13 নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার। কোন দাঁত খাবার টুকরা করে, তাই না? ইনসেসর আছে, কেনিন আছে, প্রিমোলার আছে, মোলার আছে। আমরা কিন্তু দাঁতের সংকেতের ক্ষেত্রে টেকনিক খাটাই আইসিপিএম, তাই না? আইসিপিএম এভাবে লিখি, তাই না? এখন আইসিপিএম এখানে হচ্ছে কোন দাঁতটা মূলত তোমার খাবার টুকরা বা টুকরা করে। কি মোলার? পসিবল না। খাবার টুকরা করার ক্ষেত্রে মোলারও না, কেনিও না। তো অ্যান্সার হলো ইনসেসর। ইনসেসর তোমার খাবারগুলো টুকরো, টুকরো করতে। কর্তন দাঁত। মূলত তোমার ইনসেসরটা কি? ইনসেসরটা হচ্ছে কর্তন দাঁত। আর কর্তন দাঁতের কাজ কি? তোমার খাবার টুকরো করা। কর্তন মানে কি? ছোট, ছোট করা। টুকরা করা। এই কারণে ইনসেসর হবে অ্যান্সার। 13 নম্বর অ্যান্সার ক, ইনসেসর। এখন আসো পরবর্তী প্রশ্নের দিকে তাকাও। 14 নম্বর প্রশ্ন, তাই না? 14 নম্বর প্রশ্নে কি আছে? রাতকানা প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে। রাতকানা প্রতিরোধে কি খেতে হবে? গাজর, মলা মাছ, এই ২ টা অপশন ঠিক আছে। তবে পাকা আম, তাই না? পাকা আম কি খেলে কি আমাদের রাতকানা প্রতিরোধে খেতে কার্যকরী হবে? সেটাও বিশ্লেষণ করা লাগবে, তাই না? সেটা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা জানি মূলত রাতকানা রোগ অর্থাৎ হচ্ছে ভিটামিনের অভাবে এই রোগটা হয়ে থাকে, তাই না? ভিটামিনের অভাবে এই রোগটা হয়ে থাকে। তো ভিটামিনের অভাবে এই রোগটা হয়ে থাকলে তো এই রোগের ক্ষেত্রে আমরা যদি গাজর, পাকা আমও তো একটা ভিটামিন, ভিটামিন জাতীয় খাবার, ওর ভিতরে ভিটামিনের জাতীয় আছে। তো তোমার অপশন হিসেবে দেখা যাচ্ছে ১, ২, ৩ সঠিক। তো মেইনলি তোমার গাজর এবং মলা মাছ এটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলা হয়ে থাকে যে গাজর এবং মলা মাছ তোমার রাতকানা রোগের জন্য অধিক পরিমাণে খেতে হবে। আর পাকা আম খেলেও সেক্ষেত্রে রাতকানার ক্ষেত্রে প্রতিরোধী। তো সেক্ষেত্রে বলা যায় তোমার ৩ টা অপশনই সঠিক আছে, তাই না? ১৪ নম্বরে কোনটা হবে? ৩ টা অপশনই সঠিক আছে। তো এখন আসো পরবর্তী প্রশ্ন। ১৫ নম্বর প্রশ্নে ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? এটা বলার কথা বলছে, তাই না? আসে ভাইও এখানে ক্লোরোফিলের প্রধান উপাদান আসলে দেখি আমরা কেমনে কি হয়, তাই না? আমরা মেইনলি জানি ক্লোরোফিল যদি তুমি ক্লোরোফিলের সংকেতটা যদি দেখো তো সেক্ষেত্রে তোমরা কি দেখতে পারবা? ক্লোরোফিলের সংকেতের ক্ষেত্রে এর সংকেতের দিকে আমরা তাকালে কি দেখতে পাই, তাই না? ক্লোরোফিলের সংকেতের দিকে তাকালে আমরা জানি C৫৫, H৭২, তোমার তারপরে আছে অক্সিজেন আছে ৪টা ৫টা এবং নাইট্রোজেন ৪টা আছে এবং ম্যাগনেসিয়াম যুক্ত আছে, তাই না? এখানে কি আছে? ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। তো আমরা যেহেতু তোমাকে আমি বলে দিলাম যে তোমার ক্লোরোফিলের প্রধানত সংকেত কোনটা? তোমার হচ্ছে C৫৫, H৭২, আ তারপরে তুমি লিখতে পারো তোমার অক্সিজেন O5 এবং N4 ম্যাগনেসিয়াম, অর্থাৎ অ্যান্সার কোনটি? ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। অর্থাৎ তবে মূলত ক্লোরোফিলের প্রধান উপাদান ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপাদান ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্লোরোফিল ম্যাগনেসিয়াম ছাড়া গঠিত হয়। এখানে অ্যান্সার কোনটা? ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। আর এবার ১৫ নাম্বার ১ এর অ্যান্সার সঠিক। এখন যাও পরবর্তী ধাপে যাও। অর্থাৎ ১৭ নাম্বার প্রশ্নে উল্লেখিত এম এর কাজ কি? তাই না? এরকম একটা দেওয়া আছে। দেখো এবার আচ্ছা ১৭ নাম্বার দিকে তুমি তাকালে দেখতে পারবা, কি দেখতে পারবা? উল্লেখিত এম এর কাজ কি, তাই না? আমার ভাইয়া এখানে ১৬ নাম্বার প্রশ্নটা মিসিং হয়ে গেছে। তোমার উঠাইতে ভুল হয়েছিল। তো উঠাতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ১৭ নাম্বারটা আমি করে দিচ্ছি। ১৭ নাম্বার হচ্ছে ১৬ নাম্বার চিত্রটা অনুসারে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। উল্লেখিত এম এর কাজ কি? এম কি? ওখানে হচ্ছে বৃক্ক। মূলত বৃক্ক দেওয়া আছে। তো বৃক্কর কাজ কি? বৃক্কর কাজ আমরা জানি, সবাই জানি। অ্যাজ ইউজুয়াল তুমিও জানো, আমিও জানি। শাকন রক্ত পরিশোষণ। পানি শোষণ হবে না, তাই না? বৃক্কে তো পানি শোষণ হয় না। পানি শোষণ কোথায় হয়? সবচেয়ে বেশি পরিমাণ পানি শোষণ হয়ে থাকে তোমার হচ্ছে তো সবচেয়ে বেশি পরিমাণ পানি শোষণ হয়ে থাকে কোন জায়গায় ভাইয়া? তোমার সবচেয়ে বেশি পরিমাণ মানে ইদা শোষণ, পানি শোষণ হয়ে থাকে বৃহদান্তে। এখানে অ্যান্সার তো পসিবল না পানি শোষণ করা। তো এখানে কি ১, ২ অ্যান্সার হবে। তো অ্যান্সার কোনটি? ১ আর ২, তাই না? এখন ক নাম্বার অ্যান্সার? এখন আসে পরবর্তী প্রশ্ন কয় নাম্বার? পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার ১৮ নাম্বার। ১৮ নাম্বারের দিকে আমরা লক্ষ্য করি এবং ১৮ নাম্বার দেখি কি আছে? দললগ্ন পুংস্তবক থাকে কোন উদ্ভিদে, তাই না ভাইয়া? এখন দেখো দললগ্ন স্তবকের ক্ষেত্রে যদি আমি প্রশ্নটা দেখি এখানে ব্যাখ্যা করার মতো কিছু নাই, না? ব্যাখ্যা করবো কেন? এখানে আছে তোমার জবা, ধুতুরা, শিমুল, মটর। এখান থেকে আমরা দেখতে পাই একমাত্র ধুতুরা দললগ্ন অবস্থায় থাকে। অর্থাৎ হচ্ছে এরা দলবদ্ধ না, দললগ্ন অবস্থায় থাকে। এই কারণে তোমার অ্যান্সার কোনটা হবে? ধুতুরা। এখন তার পরবর্তী কোশ্চেন গুলাতে দেখো যদি ১৯ নাম্বার কোশ্চেনের দিকে জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? শরীরবিদ্যা হবে না, ধনুর্বিদ্যা হবে না, বাস্তুবিদ্যা হবে না। জীববিজ্ঞানের ফলিত শাখা পরজীবীবিদ্যা, তাই না? পরজীবীবিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখা। এখন আসো এই ২০ নাম্বার ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? আগের ১৯ নাম্বার প্রশ্নটা এটা, আর হচ্ছে দেখো এগুলা তো মানে বিশ্লেষণ বা এক্সপ্লেন করার মতো না, এগুলো এক্সপ্লেন করা না, এখানে এগুলো হচ্ছে ওয়ান শট বা এগুলা মুখস্থ বা এরকম টাইপের প্রশ্ন, তাই না? এগুলা মনে রাখার মতো। তো ২০ নাম্বার দেখো ওই সেম সেম কন্ডিশন, সেম টাইপের প্রশ্ন যে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন?
হ্যাঁ, এটা তোমার ২ টি রাজ্যে ভাগ করেন, তাই না? জীবজগৎকে ২ টি রাজ্য বা ২ টি কিংডম এ ভাগ করেন। এই ক্যারোলাস লিনিয়াস। তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। এখন এটা মনে রাখার জন্য তোমার টেকনিক কি? এটা তোমার বই দেখতে হবে, দেখে পড়তে হবে, পড়াশোনা করে মানে একটু দেখতে হবে। তাহলে তুমি অ্যান্সারটা মনে রাখতে পারবা। তো এটা এই ধরনের এটা মুখস্থ করার মতো ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে আমরা যদি সিম্পল এটা মনে রাখার মতো অ্যাজ ইউজুয়াল এমসিকিউ গুলা মনে থাকে যে এই এমসিকিউ গুলা ওই টাইপের। তো ক্যালকুলাসের জীবজগৎকে ২ টি রাজ্যে ভাগ করেন। সঠিক আছে, তাই না? এ নাম্বার সঠিক। এখন আসো পরবর্তী প্রশ্ন যে ২১ নাম্বার নিমফিয়া নাউচেলি কোনটি, তাই না? বৈজ্ঞানিক নাম কোনটা? এটা বলা হয়েছে যে এটার বৈজ্ঞানিক নাম। এটা যদি ব্যাখ্যা করেন ভাইয়া। তো এটা ব্যাখ্যা করি ভাইয়া দেখো যে এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা কাঁঠালের বৈজ্ঞানিক নাম হবে না। অথবা মানে কাঁঠালের বৈজ্ঞানিক নাম হবে না। জবার, জবা তো পসিবল না। হিবিস্কাস সিনেসিস আমেরও হবে না। ম্যাগনিফাই ইন্ডিকা এরা হবে না। তো অ্যান্সার শেষে দেখা যাচ্ছে কি শাপলা। শাপলার অ্যান্সারটা তোমার এর সাথে যাচ্ছে। অ্যান্সার বি নাম্বার শাপলা। এখন পরবর্তী প্রশ্ন ২২ নাম্বার ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর কি লিগনিন, পেকটিন, সুবিরিন এগুলো দ্বারা গঠিত হয়? না। ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা। ছত্রাকের কোষপ্রাচীর মূলত কাইটিন দ্বারা। পেকটিন, সুবিরিন এগুলো দ্বারা ছত্রাকের কোষপ্রাচীর গঠিত হবে না। তো অ্যান্সার বি নাম্বার মানে কাইটিন খ নাম্বার। এখন পরবর্তী প্রশ্নের দিকে তাকাও যে একটা মানে ২৩-২৪ এর অ্যান্সার দিতে বলছে একটা উদ্দীপক দেয়া, তাই না? তো উদ্দীপক দেয়া অপশন যেহেতু অ্যান্সার দিতে বলছে দেখো শাকিলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, রোমানের রক্তের গ্রুপ এ পজিটিভ। এখন ২৩ নম্বর প্রশ্নে বলা আছে রোমানের কোন গ্রুপের রক্ত নিতে পারবে, তাই না? রোমান কোন গ্রুপের রক্ত নিতে পারে? রোমান সাধারণত ও নেগেটিভ মূলত রক্ত সবাইকে দান করতে পারে কিন্তু সবার থেকে রক্ত গ্রহণ মানে সরি রোমানের ক্ষেত্রে রোমান কি কোন গ্রুপের রক্ত? রোমান হচ্ছে এ পজিটিভ, তাই না? এ পজিটিভ হলে তো ও নেগেটিভ বা ও পজিটিভ যেইটা হোক ও মূলত কি ও সবাইকে রক্ত দান করতে পারে সর্বজনদাতা, তাই না? তো এই কারণে তোমার ও নেগেটিভ থেকে শাকিলের রক্ত রোমান রক্ত নিতে পারে অর্থাৎ শাকিলের রক্ত থেকে রোমান রক্ত নিতে পারে, তাই না? এটা হচ্ছে তোমার মূল ফ্যাক্টর। অর্থাৎ হচ্ছে ও নেগেটিভ হচ্ছে সর্বদাতা রক্ত মানে সবচেয়ে মানে সবাইকে রক্ত দিতে পারে। এখন ২৪ নম্বর প্রশ্ন বলা হয়েছে শাকিল যে গ্রুপে রক্ত দিতে পারবে শাকিল যে হচ্ছে সর্বজনীন দাতা মানে সবাইকে দিতে পারবে অর্থাৎ হচ্ছে মানে পরোপকারী সবার কথাই শোনে যে তুমিও বললে সে বলবে যে এই কাজটা করবে আরেকজন বললে বলবে যে কাজটা করে দেবো মানে সবাই ওর প্রতি সবাই মানে সন্তুষ্ট স্যাটিসফাইড ওর প্রতি আর শাকিল যে মানে শাকিল যে গ্রুপে রক্ত দিতে পারে এখন প্রশ্ন আসে যে শাকিল যে গ্রুপে রক্ত দিতে পারে তাই না শাকিল যেহেতু সর্বজনদাতা বা সবার সাথেই ভালো সুসম্পর্ক সবাইকে দিতে পারে তো দিতে পারে রক্ত দিতে পারে সেক্ষেত্রে হচ্ছে এ পজিটিভকে দিতে পারবে ও পজিটিভকে দিতে পারে বি নেগেটিভকে দিতে পারবে আবার এ নেগেটিভকে দিতে পারবে মানে ও নেগেটিভকে দিতে পারে বি পজিটিভকে দিতে পারে সবাইকে দিতে পারবে এখানে তোমার অ্যান্সার তিনটাই হবে এখন শেষ কোশ্চেন আমাদের আজকের ক্লাসে শেষ কোশ্চেন এই শেষ কোশ্চেনটা দেখো আমাদের কোশ্চেন সলভের আজকে শেষ কোশ্চেনটাতে কি আছে ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক তাই না তো ফুলের বাইরের দিক থেকে সবচেয়ে মানে শেষের স্তর কোনটি বীথি প্রথম স্তর যাকে বলা থাকে বীথিকে বলা থাকে প্রথম স্তর তার মানে বীথি ক্যান্সেল আউট এখান থেকে পুষ্পাক্ষ হবে না পুং স্তবক সেটাও হবে না অ্যান্সার কোনটা হবে দলমণ্ডল অ্যান্সার দলমণ্ডল ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক যদি বলা থাকে এরকম যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে সেটা দলমণ্ডল হয়ে যাবে তো আজকে আমি তোমার এইচএসসি ২২ সরি এইচএসসি ২০২৩ সালের ঢাকা বোর্ডের বায়োলজি সেকেন্ড পেপারের এই মানে কোশ্চেনটা সলভ করে দিলাম আশা করি যদি তোমাদের মানে পাই সাপোর্ট পাই সেক্ষেত্রে আমি আরো ঢাকা বোর্ড 2019 মানে এভাবে কমন নাই সিকোয়েন্সলি আমি প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি ঠিকঠাক মতো রেসপন্স করো যে ভাইয়া ভিডিও দেন বা এগুলা যদি তোমরা বলো সেক্ষেত্রে আমি পরবর্তী সময় তোমাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও শেষে বা প্রত্যেকটা দেখা শেষে তোমরা কমেন্ট করবে এবং এরকম আরো নতুন নতুন মানে ভিডিওগুলা বা এরকম তোমরা যেগুলা তোমাদের শর্ট টেকনিক বায়োলজিক্যাল যেগুলা শর্ট টেকনিক বা শর্ট টার্ম জানা দরকার তার জন্য তোমরা এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে নক দিতে পারো